না খাউঙ্গা না খানে দুঙ্গা, এই বক্তব্যের সঙ্গে হয়তো আপনারা সবাই একেবারে ওয়াকিবহল, কিন্তু একটা কথা আছে জানেন তো, চুরি বিদ্যা মহাবিদ্যা যদি না পড়ো ধরা। যতক্ষণ অবধি আপনারা ধরা না পড়বেন ততক্ষণ অবধি সেই চুরিবিদ্যা কিন্তু অত্যন্ত মহাবিদ্যা। ঠিক যেমনটা নিট এক্সামের ক্ষেত্রে হয়েছে। আপনারা ইতিমধ্যে সবাই জানেন যে নিট এক্সাম নিয়ে একেবারে রাজ্য রাজনীতি তোলপাড় হচ্ছে। শুধুমাত্র রাজ্য নয়, বিভিন্ন জায়গায় দেশের বিভিন্ন প্রান্তে যারা যারা নিটের পরীক্ষার্থী তারা প্রত্যেকে কোনো কোনো জায়গাতে ধর্ণা প্রদর্শন করছেন, কোনো কোনো জায়গাতে বিক্ষোভ প্রদর্শন করছেন। প্রশ্ন উঠছে তাদের প্রত্যেকের ওয়েমার শিট নিয়ে, এবং তাদের প্রত্যেকের পরীক্ষা যারা দিয়েছেন তাদের প্রত্যেকের একটাই দাবি, তারা পরীক্ষা দিয়েছে, তারা ন্যায্য বিচার পাচ্ছেন না, এবং কোনো কোনো জায়গাতে গ্রেস মার্কসেরও কথা বলা হচ্ছে। প্রশ্ন উঠছে সত্যিই কি গ্রেস মার্কস দেওয়া হয়েছে? প্রশ্ন উঠছে সত্যিই যারা এতদিন ধরে বিক্ষোভ প্রদর্শন করছে তারা কি রিয়েলি সেই জায়গার মধ্যে দিয়ে যাচ্ছে? তারা কি সত্যি সত্যি সেই যাবতীয় সমস্যার সম্মুখীন হচ্ছে? এই যাবতীয় প্রশ্ন নিয়ে যখন একেবারে ধর্মেন্দ্র প্রধানের কাছে যাওয়া যাচ্ছে, তিনি বলছেন আদতেও সেরকম কিছু হয়নি, এখনও কোনোটাই প্রমাণই হয়নি। প্রশ্ন উঠছে যদি প্রমাণই না হয় তাহলে তদন্ত না হয়ে থাকা সত্ত্বেও এত বড় ভার্ডিক্ট কী করে দেন? কী ভার্ডিক্ট দিয়েছেন সেটাও শোনাবো আগামী 1 ঘন্টা, কিন্তু তার আগে অঞ্জনের সাপ প্রশ্ন। আমার প্রথম প্রশ্ন, কোনো রকম তদন্ত ছাড়া কি করে ধর্মেন্দ্র প্রধান বলে দিলেন কোনো ভুল হয়নি? আমার দ্বিতীয় প্রশ্ন, শুধু এনটিএ নাকি এর পেছনে আরো বড় কোনো রহস্য? আমার তৃতীয় প্রশ্ন, 720-তে পরীক্ষা হলে 4 নম্বর বিয়োগ হলে 718 কিংবা 719 কি করে হয়? আমার চতুর্থ এবং অন্তিম প্রশ্ন, 1563 জন শুধু শিকার নাকি সংখ্যা আরও বড়? যদি তাই হয় তাহলে তাদের কি হবে? এই যাবতীয় বিষয় নিয়ে আগামী 1 ঘন্টায় আলোচনা পর্ব চলবে, কিন্তু তার আগে রাখবো এক বিশেষ প্রতিবেদন, তারপর আসছি বিশদ আলোচনায়। দেখুন, মেডিকেলে ভর্তির জন্য অনুষ্ঠিত নিট পরীক্ষায় 1563 জন পরীক্ষার্থীকে গ্রেস মার্কস দেওয়া হয়েছিল। সুপ্রিম কোর্টে এমনটাই জানিয়েছিলেন কেন্দ্রীয় সরকার। এরই সঙ্গে সরকার জানিয়ে দিল এই গ্রেস মার্কস বাতিল করে দেওয়া হবে। সরকার জানিয়েছে গ্রেস মার্কস পাওয়া 1563 জন পরীক্ষার্থীকে দুটি বিকল্প দেওয়া হবে। তারা ফের পরীক্ষায় বসতে পারেন, অথবা গ্রেস মার্কস ছাড়াই তাদের মার্কস গণনা হবে। পুনরায় পরীক্ষা নেওয়া হলে তা 23শে জুন অনুষ্ঠিত হবে। এদিকে সুপ্রিম কোর্টের তরফ থেকে জানানো হয়েছে কাউন্সেলিং বন্ধ হবে না। 2024 সালের সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকার বাতিলের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে একাধিক মামলা দায়ের করা হয়। মামলাকারীরা অভিযোগ করেন যে এবার নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে, অন্যান্য অনিয়ম হয়েছে। মঙ্গলবার সেই মামলা শুনানি হয় শীর্ষ আদালতের বিচারপতি নাথ এবং বিচারপতি আমানুল্লাহর অবকাশকালীন বেঞ্চে। এই আবহে নিটের আয়োজক সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সির থেকে জবাব চেয়েছিল শীর্ষ আদালতের 2 বিচারপতির বেঞ্চ। গ্রেস মার্কসের বিষয়ে এনটিএর তরফে দাবি করা হয় দেশ জুড়ে 24 লাখ নিট পরীক্ষার্থীর মধ্যে 1563 জন পরীক্ষার্থীকে গ্রেস মার্কস দেওয়া হয়েছিল। मैं ये कहूँगा कि ये दिस इज़ पार्शियल विक्ट्री। ऑनरेबल कोर्ट ने सुना दोनों साइड को और काफ़ी रीजन्ड ऑर्डर किया, और वी आर पार्शियली सेटिस्फाइड एंड आई थिंक द बैटल विल स्टिल गो ऑन। उनको नोटिस दिया है एनटीए को कि आप जवाब दीजिए, डिटेल जवाब दीजिए। हियरिंग के टाइम पे एनटीए ने क्या बोला है कि क्या कमेटी ने डिसाइड किया है ग्रेस मार्क्स वाले स्टूडेंट्स को लेकर? हाँ, तो उन्होंने कोर्ट में दिया सर्कुलर। वो सर्कुलर भी गलत था। जज साहब, ऑनरेबल कोर्ट ने ये पॉइंट आउट किया कि इसमें कुछ लैंग्वेज भी गलत है। उन्होंने कहा कि जो 1563 स्टूडेंट्स जिनको कंपनसेटरी मार्क्स दिए गए हैं वो उनका रीटेस्ट हुआ जाएगा। उनका 23 जून को रीटेस्ट होगा। काउंसलिंग पे स्टे तो नहीं दिया, स्टे नहीं दिया है काउंसलिंग पे, पर उनके काउंसिल ने कहा कि काउंसलिंग हम आफ्टर द रिजल्ट्स ऑफ दीज 1563 स्टूडेंट्स या जो भी पार्टिसिपेट करना चाहते हैं जितने भी स्टूडेंट्स, उसके बाद हम काउंसलिंग विल कंटिन्यू। देयर इज नो स्टे टिल द नेक्स्ट डेट ऑफ हियरिंग।
সুপ্রিম কোর্টে দায়ের করা একটি পিটিশনে দাবি করা হয়েছিল যে পাটনায় প্রশ্নপত্র ফাঁস হয়ে যায় আর রাজস্থানের প্রার্থীদের ভুল প্রশ্নপত্র দেওয়া হয়, যদিও ইতিমধ্যে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উড়িয়ে দিয়েছে এনটিএ। সেখানেই অবশ্য বিতর্কে ইতি পড়েনি। এবার 67 জন প্রথম স্থানাধিকারী হওয়ার জন্য প্রশ্ন উঠেছে। বিশেষত হরিয়ানার একটি পরীক্ষা কেন্দ্র থেকে 6 জন প্রথম হওয়ায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ আরও জোরালো হয়েছে। সেই সঙ্গে গ্রেস মার্কস দেওয়া নিয়েও প্রশ্ন উঠেছে। একদিকে বহু পরীক্ষার্থীর প্রাপ্ত নম্বর নিয়েও প্রশ্ন ওঠে, কারণ অনেকেই 719 নম্বর বা 718 নম্বর পেয়েছিলেন। তবে নিট পরীক্ষার মার্কিং নিয়মে তা সম্ভব নয়। আদতে 720 নম্বরের পরে প্রাপ্ত নম্বর 716 নম্বর বা 715 নম্বর হতে পারে। যদিও সেই বিষয় নিয়ে বিতর্ক হওয়ায় গ্রেস নম্বর ফিরিয়ে নেওয়া হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় সরকার। অবশেষে 9 দিনের একটানা লড়াইয়ের পর অবশেষে ন্যাশনাল টেস্টিং এজেন্সি অর্থাৎ এনটিএর তার ভুল স্বীকার করেছে। এনটিএ সুপ্রিম কোর্টে স্বীকার করেছে যে নিটেতে গ্রেস মার্কসের সিদ্ধান্ত ভুল ছিল। এর সঙ্গে যে সমস্ত বাচ্চারা গ্রেস মার্কস পেয়েছিল তাদের নিট ফলাফল বাতিল করেছে সুপ্রিম কোর্ট। এ তথ্য জানিয়েছেন আইনজীবীরা। একই সঙ্গে এনটিএ নিয়ে কিছু প্রশ্ন তুলেছেন ফিজিক্সওয়ালার সিইও অলোক পান্ডে। নিট ইউজি 2024 পরীক্ষার বিষয়ে সুপ্রিম কোর্টের শুনানিতে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান দাবি করেছেন কোনো দুর্নীতি নেই এবং তারা দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। আরও তিনি ছাত্র এবং তাদের অভিভাবকদের আশ্বস্ত করেছেন যে ভারত সরকার এবং এনটিএ তাদের ন্যায় বিচার দিতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আরও যোগ করেছেন যে কোনো কাগজপত্র ফাঁস হয়নি এবং এখনও কোনো প্রমাণ পাওয়া যায়নি। পরীক্ষার ফলাফলের বিতর্কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিরাপত্তা নিয়েও বিজেপি সরকারকে কটাক্ষ করেছে অন্যদিকে কংগ্রেস। লোকসভায় ভারতীয় জাতীয় কংগ্রেসের উপনেতা গৌরব গগৈ একটি সাংবাদিক সম্মেলন করেছেন এবং নিট পরীক্ষার ইস্যুতে সাড়া না দেওয়ায় প্রধানমন্ত্রীর সমালোচনা করেছেন। সাংবাদিক সম্মেলনে তিনি বলেছিলেন, একটি দেশে যেখানে বেশিরভাগ ছাত্রদের ভবিষ্যৎ সরকারি পরীক্ষার উপর নির্ভর করে, তরুণ ছাত্ররা বছরের পর বছর ধরে এই নিট পরীক্ষার লড়াই করার জন্য দিনরাত কাজ করে, কিন্তু তারা দেখতে পায় যে কেন্দ্রীয় সরকার তাদের প্রচেষ্টাকে উপেক্ষা করেছে, গুরুত্ব দেয় না। তবে এই নিট নিয়ে দেশে রীতিমতো সমালোচনার মুখে পড়েছে কেন্দ্রীয় সরকার, কারণ এই নিট পরীক্ষার জন্য বছরের পর বছর পড়ুয়ারা পড়াশোনা করে আসেন। যদিও সেই পরীক্ষার ফলাফল সুপ্রিম কোর্টের মাধ্যমে প্রকাশ হয় বা পরীক্ষা নিয়ে সুপ্রিম কোর্ট কোনো রায় দেয়, তবে সেই কেন্দ্রীয় সরকারের প্রতি পড়ুয়াদের কি ভরসা থাকবে, এই প্রশ্ন তো থেকেই যায়। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা। আলোচনা পর্বে আসবো, কিন্তু তার আগে গেস্ট ইন্ট্রোডাকশন করবো, পরিচয় পর্ব সারবো। ইতিমধ্যে আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন মাননীয় অরিজিৎ মুখার্জি, বিজেপির সমর্থক। আমাদের সঙ্গে আর কিছুক্ষণের মধ্যে জুড়বেন মাননীয় লিপিকা ঘোষ, কংগ্রেস সমর্থক। আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন মাননীয় জয়দেব ঘর, পলিটিক্যাল অ্যানালিস্ট, এবং আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন ডক্টর কবিউল হক, কলকাতা যুগ্ম সম্পাদক, মেডিকেল সার্ভিস সেন্টার। আপনাদের চারজনকেই স্বাগত ট্রাইব টিভি বাংলা এক কথায় অঞ্জনের শোতে। আমি প্রথমেই যারা আমাদের সঙ্গে ইতিমধ্যে রয়েছেন প্যানেলিস্ট, তাদের প্রত্যেককে একটা গীতার মতো শপথ বাক্য পাঠ করাবো। যাহা বলিব তথ্যভিত্তিক বলিব, তথ্য বই কিচ্ছু আলাদা কথা বলবো না। তার কারণ আজ তথ্যভিত্তিক আলোচনা বেশি হবে। এর আগেও আমরা দেখেছি বিভিন্ন ক্ষেত্রে কাদা ছোড়াছুড়ি প্রচুর হয়, কিন্তু আজকে কাদা ছোড়াছুড়ির দিন নয়, আজকে আগামীর ভবিষ্যতের পর্যালোচনার দিন। যারা ডাক্তার হবেন পরবর্তীতে এবং আপনার আমার যারা দর্শক ইতিমধ্যে এক কথায় অঞ্জন দেখছেন, তাদের চিকিৎসা করবেন। এবং সেই জায়গাতে যদি আত্মসমালোচনা ভুল হয়ে যায়, তাহলে পরবর্তীকালে পর্যালোচনার জায়গাটা আর থাকবে না। তার কারণ ইতিমধ্যেই অনেক জায়গাতে এরকম রিপোর্ট আসে আমাদের হাতে, সংবাদ মাধ্যমে কাজ করার নিরিখে অনেকগুলো বিষয় সামনে আসে। কখনো দেখা যায় কোনো গ্রামে পেট কাটতে গিয়ে বুক কেটে ফেলছে, কখনো এরকম দেখা যায় হাত কাটতে গিয়ে পা কেটে ফেলছে। আমি খুব নর্মাল বিষয়গুলোকে নিয়ে আলোচনা করছি, তার কারণ ইতিমধ্যেই ডাক্তারি পরীক্ষাতে যে বিষয়গুলো উঠে আসছে তা চক্ষু চড়কগাছ করবার মতো। নিট এক্সামের ক্ষেত্রে যে ছাত্রছাত্রীরা রয়েছে তারা প্রত্যেকে যে অ্যালিগেশনস আনছে, সেই অ্যালিগেশনগুলো অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আর শুধু আজকে একটা তাৎপর্যপূর্ণ বিষয় বলে শুধু আলোচনা করছি এমনটা নয়, আমি এমন হিস্ট্রি আপনাদের সামনে রাখবো যেখানে আপনারা দেখতে পাবেন এই নিট এক্সাম নিয়ে এনটিএর ওপরে আরও অনেক বিস্ফোরক মন্তব্য রয়েছে। শুধু এবার নয়, এর আগে জয়েন্ট এন্ট্রান্সের ক্ষেত্রেও নানাবিধ ক্ষেত্রে এরকম অনেক অভিযোগ রয়েছে। আমি সরাসরি প্রথমেই চলে যাব ডক্টর কবিউল হকের কাছে। স্যার, একটা জিনিস জানার চেষ্টা করব, নিট এক্সামের ক্ষেত্রে আপাত দৃষ্টিতে কত মার্কসের কোশ্চেন পেপার সেট করা হয় এবং সেই কোশ্চেন পেপারের ক্ষেত্রে কি কি বিধিনিষেধ থাকে এবং সেই কোশ্চেন পেপারের নেগেটিভ মার্কিং কিভাবে হয়, জানার চেষ্টা করব। প্রথমতই নিট ইউজি পরীক্ষা, সেটা হচ্ছে অভিন্ন ডাক্তারি পরিবেশিকা পরীক্ষা।
তাতে যে সাবজেক্টগুলো থাকে ফিজিক্স, কেমিস্ট্রি, বোটানি, জুলজি, এই 4খানা সাবজেক্টেই প্রত্যেকটা ফ্যাসেট থেকে 45টা করে কোশ্চেন আছে, প্রত্যেকটার পূর্ণমান 4, ফলে সব মিলিয়ে 180 ইন্টু 4 720, প্রত্যেকটার পূর্ণমান কিন্তু 4। নেগেটিভ মার্কিং আছে এই পরীক্ষাতে। কোনো একটা কোশ্চেন যদি কেউ ভুল করে তাহলে 1/4 মানে 1/4 25% কেটে নেওয়া হবে, মানে 1 নম্বর কেটে নেওয়া হবে। তাহলে টোটালিটিতে এটা কোনো একটা স্টুডেন্ট যদি সর্বোচ্চ দেয় প্রশ্নগুলো, সমস্ত প্রশ্ন যদি অ্যান্সার দেয়, তাহলে 180টা কোশ্চেনের অ্যান্সার দিলে সে 720 পেতে পারে। একটা কোশ্চেন যদি কম হয় তাহলে তার ক্ষেত্রে হচ্ছে আরো একটা কমবে, তার মানে হচ্ছে 716 পেতে পারে। নেগেটিভ মার্কিং যদি কোনো একটা কোশ্চেন ভুল করে সে, তাহলে তার পাওয়ার কথা 715। আমরা যখন পরীক্ষার পরে ফল প্রকাশ হলো, ফল প্রকাশ খুব তড়িঘড়ি করা হয়েছে। করার কথা ছিল 14 তারিখ, হয়েছে 4 তারিখ। যেদিন ভোটের রেজাল্ট বেরোচ্ছে সেই দিন কোন রকম ভাবে একটা ফল প্রকাশ করলো, কোনো প্রেস মিডিয়া কেউ জানতে পারলো না, চুপচাপ করাপশনটা করে নিল। তখনই দেখা গেল যে 718 719 পেয়েছে। আমি একটু আপনাকে ইন্টারাপ্ট করছি স্যার। আপনি এক কথায় একটা কোট আনকোট শব্দ বললেন, করাপশন। মানে আপনিও বলছেন যে এখানে করাপশন হয়েছে? একদমই দুর্নীতি হয়েছে, কোট আনকোট দুর্নীতি হয়েছে, যেটা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী বলছেন না। দুর্ভাগ্যজনক হলেও এটা সত্য, উনি বলছেন না। উনি কাকে আড়াল করছেন? ফলে এই জায়গায় দাঁড়িয়ে ন্যাশনাল টেস্টিং এজেন্সি এর বৈধতা কি সেটা নিয়ে প্রশ্ন আছে। এটা একটা সোসাইটি অ্যাক্টের মাধ্যমে তৈরি হয়েছে। এটা কোনো 2017 সালে এনটিএর এস্টাবলিশমেন্ট ইয়ার, এবং এখনো অবধি প্রায় 2024 এবং 7 বছর হয়ে গেছে এই এজেন্সির কাজ করা। শুধুমাত্র এইবার প্রথম নয়, এর আগেও নানাবিধ ক্ষেত্রে এরকম অভিযোগ কিন্তু এসছে, শুধু একবার নয়। আপনি কন্টিনিউ করুন স্যার। একদমই। তাহলে আমরা দেখছি ওয়েবসাইটে একদম লেখা আছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি, এটা একটা সোসাইটি রেজিস্ট্রেশনের মাধ্যমে হয়েছে। কোন রকম পার্লামেন্টে এর কোনো বৈধতা নেই। একটা ভারতবর্ষের সমস্ত প্রবেশিকা পরীক্ষাগুলো ন্যাশনাল টেস্টিং এজেন্সির মাধ্যমে হয়। তাহলে এই টেস্টিং এজেন্সির মাথা কারা? তার মাথারা কিন্তু সরকারি যে আমলা বা সরকারি যে উপাচার্যরা আছে তারাই, সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে আছে। তাহলে সেই জায়গায় এই যে দুর্নীতি হয়েছে, এনটিএ যে একটা ইরেগুলারিটিস দেখছি, তার দায় কিন্তু কেন্দ্র সরকারকে নিতে হবে। আমি আবারও বলছি, এই টোটাল করাপশনটা জুডিশিয়াল ইনকোয়ারি হওয়া উচিত, একদম বিচার বিভাগীয় তদন্ত হওয়া উচিত। এবং এবছর যেভাবে র্যাঙ্ক বেড়েছে, এই যে গ্রেস মার্ক দেওয়া হলো, গ্রেস মার্কের প্রশ্ন কিন্তু আগে এনটিএ বলেনি। যখন প্রথম সার্ফেসে এলো যে 718 719 এই মার্কসগুলো পাওয়া যায় না, কোন স্টুডেন্ট পেতে পারে না, তখন বললো যে 2018 সালের সুপ্রিম কোর্টের অর্ডার আছে, হাইকোর্ট বলেছে, সেই জন্য গ্রেস মার্ক দেওয়া হয়েছে। কোন রকম প্রায়র নোটিফিকেশন ছিল না। তাহলে এই করাপশনের সিংহদ্বার কে খুললো? সেকেন্ড হচ্ছে 1563টা স্টুডেন্ট যারা হাইকোর্টের কাছে গেছিল, তারাই একমাত্র গ্রেস মার্ক পেয়েছে। আমরা ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা নিট ইউজির যে বুকলেটটা আছে তাতে কোথাও গ্রেস মার্কের প্রশ্নই লেখা নেই। তাহলে একটা গ্রেস মার্ক দেওয়া হচ্ছে কার বেসিসে? আউট অফ নাথিং। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে এই গ্রেস মার্কটাকে যে তুলে নিল, তার জন্য যে হলফনামা কেন্দ্র সরকার দিল, সেটা আন্দোলনের জয়, কিন্তু সেটা আংশিক জয়। আমরা মনে করছি এই টোটাল করাপশনটাকে আরো আনফোল্ড করতে হবে, পেঁয়াজের খোসার মতো খুলতে হবে। আমরা দেখেছি এই রাজ্যে যখন শিক্ষক দুর্নীতি হয়েছিল, তখন তো আমরা দেখতে পেয়েছিলাম যে শিক্ষক দুর্নীতি কিভাবে। কবিল বাবু, আপনাকে একটু থামাচ্ছি স্যার, আপনাকে একটু থামাচ্ছি। আমি অরিজিৎ বাবুর কাছে যাবো, ঠিক এই জায়গাতেই যাবো। অরিজিৎ বাবু, একটা বিষয় এতদিন ধরে আপনারা বলতেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং বলতেন, আমি পিসিআরকে বলবো ফুল স্ক্রিন একবার দেখানোর জন্য অরিজিৎ বাবুকে। আমার প্রশ্ন হচ্ছে, না খাউঙ্গা না খানে দুঙ্গা, এই যে বক্তব্য তিনি এতদিন ধরে পেশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আপনাদেরও প্রধানমন্ত্রী, আমাদেরও প্রধানমন্ত্রী, প্যানেলে বসে থাকা প্রত্যেকের প্রধানমন্ত্রী। আমার প্রশ্ন হচ্ছে, না খাউঙ্গা না খানে দুঙ্গা, এতদিন ধরে এত দহরম মহরম কি হচ্ছে এগুলো? রাজ্যের ক্ষেত্রে আপনারা এত বড় বড় ইস্যু তোলেন, প্রিজন ভ্যানে যখন চাপড়ায় চাকরি প্রার্থীরা, একই রকম দোষ একই রকম, শুধু প্রেক্ষাপটটা চেঞ্জ হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে, না খাউঙ্গা না খানে দুঙ্গা, এবার কি বলবেন? আপনারা এতদিন ধরে সবটা সহ্য করেছেন, যদি সত্যি এরকম হয়ে থাকে, আর যদি সত্যি আপনারা সহ্য করে না থাকেন, এখনো পর্যন্ত আপনাদের স্টেপ কি? কেন এখনো পর্যন্ত
ধর্মেন্দ্র প্রধান তিনি বলছেন যে এর কোনো ভিত্তি নেই, অথচ গ্রেস মার্কস দেওয়া হয়েছে, কোশ্চেন পেপার ফ্ল্যাশ হয়েছে, এমনটা একেবারে তথ্য মারফত উঠে আসছে। অরিজিৎবাবু, আপনার টার্ন। দেখুন, আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে কোনো দুর্নীতিকে কখনোই আমরা সমর্থন করি না, আগামী দিনেও করবো না, এটা আমি আগে পরিষ্কার। ধর্মেন্দ্র প্রধান কি আপনাদের পার্টির বাইরে? ধর্মেন্দ্র প্রধান কি আপনাদের পার্টির বাইরে? প্লিজ প্লিজ অরিজিৎ বাবু, ধর্মেন্দ্র প্রধান কি আপনারা, না অবশ্যই শেষ করবেন কিন্তু ভুল কথা বলবেন না। আমার প্রশ্ন হচ্ছে ধর্মেন্দ্র প্রধান কি আপনাদের পার্টির বাইরে? ধর্মেন্দ্র প্রধানজি কিন্তু এটাও বলেছেন যে যদি কোনো দুর্নীতি হয়ে থাকে সেটা খুঁজে বার করে তাকে প্রকৃত শাস্তি দেওয়া হবে। তাহলে তদন্ত না হওয়ার আগেই তিনি এই কথাটা বললেন কি করে? তদন্ত না হওয়ার আগে কথাটা বললেন কি করে ধর্মেন্দ্র প্রধান? দেখুন, আমি আবার বলছি, উনি কোন পার্সপেক্টিভে কি বলেছেন সেটা উনি ভালো বলতে পারেন, কিন্তু সবথেকে বড় কথা আবারও বলছি, গ্রেস মার্কস যেখানে তুলে নেওয়া হবে বলা হয়েছে এবং সেখানে আবারও বলা হচ্ছে যে নতুন করে পরীক্ষা নেওয়া হবে। তো আমার মনে হচ্ছে যারা আজকে এত বড় বড় কথাবার্তা বলছেন তারা রাজ্যে যখন 2022 সালে দেখলেন তো আবারও কথা ছোড়াছুড়ি করছেন। অরিজিৎ বাবু, আমি যখন প্রথম শুরু করেছিলাম, না প্লিজ প্লিজ অরিজিৎ বাবু প্লিজ শোনার অভ্যেস রাখুন, অবশ্যই উত্তর নেব কিন্তু প্রশ্ন আছে, সংযোজন করতে হবে এখানে। আমি একেবারে শোয়ের শুরুতেই বলেছিলাম যাহা বলিব তথ্যভিত্তিক বলিব, কাদা ছোড়াছুড়ি শুধু নয়, তার কারণ রাস্তায় যে লোকগুলো, রাস্তায় যে ছেলেমেয়েগুলো বসে রয়েছে তা আপনাদের বাড়ির শুধুমাত্র ছেলেমেয়ে নয়, প্রত্যেকের সাধারণ ঘরের ছেলেমেয়ে। অরিজিৎ বাবু বোঝার চেষ্টা করুন, দুর্নীতিটা দুর্নীতি হলে ধর্মেন্দ্র প্রধান কথাটা বলছেন কি করে? দুর্নীতিটা দুর্নীতি, যদি নিটে দুর্নীতিটাকে দুর্নীতি বলতে হয় তাহলে আপনাকে এসএসসি থেকে শুরু করে, আপনি হয়তো এক কথায় অঞ্জন ট্রাইব টিভি বাংলার শো দেখেন না। অরিজিৎ বাবু, আপনি ট্রাইব টিভি বাংলার শো দেখেন না, যদি দেখতেন তাহলে এই কথাটা বলতেন না যে রাজ্যের দুর্নীতি নিয়েও কথা হয়। আমার প্রশ্ন, রাজ্যে দুর্নীতি হয়েছে, দেশে দুর্নীতি হয়েছে, রাজ্যের দুর্নীতিটা প্লিজ অরিজিৎ বাবু, রাজ্যের দুর্নীতিটা হয়েছে বলে দেশের দুর্নীতিটা লঘু হয়ে যায় না? না, আমি বলছি না একবারও লঘু হয়ে যায়। আমি বারবার বলছি যে ভারতীয় জনতা পার্টি বারবার করে গভর্নমেন্ট ফর্ম করার পর ধর্মেন্দ্র প্রধানজি বলে দিয়েছেন যদি এখানে কোনো আমলারা জড়িত থাকে, কোনো দুর্নীতি হয়ে থাকে, প্রকাশ্যে বলেছেন যে তাদেরকে খুঁজে বার করে শাস্তি দেওয়া হবে, কারণ সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে তদন্ত চলছে, এটা লুকোচুরির কোনো ব্যাপার নেই। কিন্তু এই রাজ্যের প্রশাসন কখনো বলার সাহস রাখেন না যে রাজ্যের শিক্ষা নিয়ে যে দুর্নীতি হয়েছে তার জন্য উপযুক্ত শাস্তি দেওয়া হবে যারা দুর্নীতি করেছে। ভাস্কর ঘোষের মতো আন্দোলনকারীকে মিথ্যা কেসে ফাঁসিয়ে তাকে জেল খাটানোর পরিকল্পনা করা হচ্ছে, কারণ রাজ্যে সুপার নিউমেরিক পোস্ট তৈরি করে যে দুর্নীতি করা হয়েছে, যে চাকরিগুলোকে বিক্রি করা হয়েছে, এটাও ভারতবর্ষের বুকে, বাংলা ভারতবর্ষের বাইরে নয়। আপনার চ্যানেলের মাধ্যমে আমি বলতে চাই, বাংলায় যে দুর্নীতিটা হয়েছে সেটাও ভারতবর্ষের মধ্যেই হয়েছে, এটা অন্য কোনো দেশ নয় যে আপনার চ্যানেলে এটাকে তুলে ধরা যাবে না। আমি আবার বলছি, ধর্মেন্দ্র প্রধানজি বলে নয়, শুধু কেন্দ্রীয় সরকার পর্যন্ত এটার সাথে কোনো রকম আপোষ করবে না। যা তথ্য আগামী দিনে উঠে আসবে এবং তদন্ত হবে, সেখানে যদি কেউ দোষী হয়, আমি আপনার ক্যামেরার মাধ্যমে বলছি, দলের ভেতরেও যদি কেউ 1% দোষী হয় তাকে খুঁজে বার করে তাকে জেলের পেছনে পাঠানো হবে। কিন্তু আমি বলছি আপনাকে দায়িত্ব নিয়ে, এই যে কংগ্রেস, তৃণমূল, সমাজবাদী পার্টি, যে ইন্ডি জোট, তাদের সাহস নেই, তারা যে রাজ্যে আছে সেই রাজ্যে দুর্নীতি হলে তারা তাদের নেতাদের বা আমলাদেরকে জেলে ভরবে। তার জন্যই আজকে আম আদমি পার্টির নেতা থেকে শুরু করে হেমন্ত সোরেন সবাই আজকে সিবিআই তাদেরকে জেলে ভরছে। আপনি বলুন তো, সুপ্রিম কোর্ট যে তদন্ত করছে, সুপ্রিম কোর্টের তদন্ত নিয়ে বিজেপি একবারও কোর্টে গেছে আটকানোর জন্য যে কেন নিটের তদন্ত হচ্ছে? বিজেপি একবারও বলেছে তদন্ত হবে না, কিন্তু এই রাজ্যে সিবিআই ইডি তদন্ত করলে বারবার ইন্ডি জোটের নেতারা গিয়ে কোর্টে যায় তদন্ত আটকানোর জন্য। এটাই হচ্ছে মোদি গভর্নমেন্টের সাথে স্টেট গভর্নমেন্ট, বাংলার গভর্নমেন্টের ডিফারেন্স, ইন্ডি জোটের নেতাদের গভর্নমেন্টের ডিফারেন্স সরকারের। বেশ, আমি সবার কাছে আসবো। না প্লিজ স্যার রিব্যাটেলের সুযোগ দেবো, আমি আসবো, এক এক করে আসবো। আমার প্রশ্ন হচ্ছে একেবারে অরিজিৎ বাবুর কাছে। অরিজিৎ বাবু, এনটি এর ফাউন্ডার কে বলুন তো? এনটি এর ফাউন্ডার কে?
অরিজিৎ বাবু এনটিএর ফাউন্ডার না আমার স্পেসিফিক প্রশ্ন স্যার প্লিজ স্পেসিফিক অ্যানসার দিন স্পেসিফিক অ্যানসার আমি স্পেসিফিক্যালি বলছি আপনাকে বুঝতে হবে যে আমি বোঝার চেষ্টাই তো করছি। হ্যাঁ না আপনি তখন যে তথ্যটা তুলে ধরলেন ধর্মেন্দ্র প্রধান প্লিজ এটা ডিবেট আপনাকে একটা কথা আপনাকে কথা বলি আমি রিকোয়েস্ট করছি এই যে ঔদ্ধত্যমূলক হাসি দিয়ে একটা সস্তার কালচারকে এন্ডোর্স করা হচ্ছে এই শোতে এই যে না প্লিজ না প্লিজ আমি জয়দেব বাবু ভদ্র ডিবেটে মানায় না ভদ্রতা বজায় যেন রাখতে। আরে উনি এনটিএ ফাউন্ডারের নাম বলতে পারছেন না, সেটাকে ঘুরিয়ে বেরিয়ে চলে যাচ্ছে। এতটা মূর্খমি করে এই আলোচনায় বসে আবার আমাকে তির্যক বক্রোক্তি করছে। বিজেপির মূর্খগুলো বসেছে প্যানেলে, বিজেপির মূর্খগুলো প্যানেলে বসে আবার আমাকে তির্যক। আরে বলো এনটিএর ফাউন্ডারকে। আরে সিম্পল কুইজ জিজ্ঞেস করেছে, বলো না প্লিজ না সিম্পল কুইজ জিজ্ঞেস করছে, বলো না। অরিজিৎ বাবু আমার না প্লিজ না আমি হাসবো না কাঁদবো তোমার কথায়। আমি দুজনকেই বলছি না প্লিজ অরিজিৎ বাবু প্লিজ জয়দেব বাবু প্লিজ আমি দুজনকেই বলছি শোটা আমি হোস্ট করছি তো অরিজিৎ বাবু, আমি দুজনকেই বলছি। আপনারা প্রত্যেকে আমার সম্মানীয় গেস্ট, প্লিজ অরিজিৎ বাবু আপনারা প্রত্যেকে আমার সম্মানীয় গেস্ট। না প্লিজ আমি বুঝতে পেরেছি, আমি সব বুঝতে পারছি। জয়দেব বাবু তার বক্তব্য রাখবেন, অরিজিৎ বাবু হ্যাঁ বক্তব্যটা আমার স্পেসিফিক প্রশ্ন ছিল এনটিএর ফাউন্ডারকে। দেখুন আমারও স্পেসিফিক কথা আপনাকে বলছি, আপনি শুধু যে ট্র্যাকে আমাকে নিয়ে যাবেন আমাকে সেই ট্র্যাকেই যেতে হবে, এটা কোনো কথা না। উনি জানেন না উনি ওটা জানেন না, ওনাকে বলে দিন, ওনাকে বলে দিন যেটা জানেন না সেটা বলে দেওয়া দরকার। প্লিজ দেখুন আমি প্রশ্ন অত্যন্ত কঠিন করিনি, আমি আশা রাখবো যে দর্শকরা দেখছেন তারাও বিভ্রান্ত হবে। আমি আবার বলছি যে আপনার একটা কথায় আমার অবজেকশন আছে। আপনি কথায় অবজেকশন আছে? আমি কোন কথায়? আমি করাচ্ছি একটা কথায় অবজেকশন, সেটাই বলছি কথাটা কোন কথাটা অবজেকশন আছে সেটা হচ্ছে ধর্মেন্দ্র প্রধানজি নাকি দুর্নীতিটাকে সমর্থন করছেন, আপনি ইনডাইরেক্টলি সেটা প্রমাণ করতে চাইছেন। আমি আবার বলছি ভারতীয় আমি প্রমাণ করতে চাইছি। আচ্ছা বেশ, না আপনি তাহলে কেন বলছেন না? আপনি কেন বলছেন না যে ধর্মেন্দ্র প্রধানজি এই কথাটাও তো বলেছেন, আপনি নিজেই বললেন যে যারা দুর্নীতি করেছে তাদেরকে আমরা ছাড়বো না, তাদের বিরুদ্ধে তদন্ত হবে, তারাও তাদের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। আপনি আপনার কাছে একটা ছোট্ট প্রশ্ন আমার, আপনি বলুন 100 কোটি টাকার আবগারি দুর্নীতির কেলেঙ্কারির দায় অরবিন্দ কেজরিওয়াল যখন জেলে গেছে তখন এই জয়দেব বাবুরা কেন প্রতিবাদ করেনি, দীপিকা দেবীরা কেন প্রতিবাদ করেননি? আজকে তারা তির্যক মন্তব্য করছেন। হেমন্ত সোরেন জমি কেলেঙ্কারিতে জেলে গেছে, তাদের বিরুদ্ধে কেন প্রতিবাদ করেননি? অনুব্রত মণ্ডল কয়েকশো কোটি টাকা জেলে গেছেন, কেন প্রতিবাদ করেননি? একদম ঠিক বলেছেন, কেন প্রতিবাদ করেননি জয়দেব বাবু, কেন লিপিকা ম্যাম আপনারা প্রতিবাদ করেননি? কিন্তু প্রশ্ন হচ্ছে ট্র্যাক বাংলা দেখিয়েছিল এক কথায় অঞ্জনের শোতে আবগারি দুর্নীতি নিয়েও ডিসকাশন হয়েছে। আমার কোনো অভিযোগ নেই, চ্যানেলের প্রতি আমার অভিযোগ নেই, আমি অবশ্যই বলছি ট্র্যাক বাংলা দেখিয়েছি। যাক অন্তত ধন্যবাদ স্বীকার করছেন। অরিজিৎ বাবু আমার প্রশ্নটা একটা জায়গাতেই ছিল স্পেসিফিক, এনটিএর ফাউন্ডারকে আপনি বলুন। বেশ, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ এডুকেশন ইন্ডিয়া, ইউনিয়ন কাউন্সিল অফ মিনিস্টার্স, জেনে গেলেন নিশ্চয়ই। আমি একেবারে লিপিকা ম্যাডামের কাছে আসবো। লিপিকা ম্যাম, যাবতীয় বিষয় নিয়ে যে জলঘোলা পরিস্থিতি হচ্ছে এখন, যদিও বা অরিজিৎ বাবু রয়েছেন, আমি জানি না অরিজিৎ বাবু হয়তো, আমি এমন কিছু কঠিন প্রশ্ন করিনি, আমি অত্যন্ত সিম্পল প্রশ্ন করেছিলাম, উনি আমার কাছ থেকে উত্তরটা জানতে চাইলেন, হতেই পারে, জানতেই পারে, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ এডুকেশন যারা ফাউন্ডার হচ্ছে এনটিএর, সেখানে এত বড় ঘপলা হয়ে যাচ্ছে বলছেন রাজনৈতিক মহল, সেই একেবারে রাস্তায় বসে থাকা ছেলেমেয়েগুলো বলছে, অথচ তাদের কাছে কোনো খবর নেই। দেখুন, দুর্নীতি তো আমরা এর আগেও দেখেছি, এই যে শিক্ষাক্ষেত্রে দুর্নীতি নিয়ে এত কথা হচ্ছে, আমরা তো এর আগে দেখেছি মধ্যপ্রদেশে ব্যাপক কেলেঙ্কারি দেখেছি, মানে কি দুর্নীতি হয়েছে, তো সেগুলোকে তো ভুলে যাব না। না আজকে উনি এখানে বসে চিৎকার চেঁচামেচি করছেন, একটা জিনিসকে ওনার না জানাকে অনেক কিছুকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন বটে, কিন্তু মধ্যপ্রদেশে ব্যাপক কেলেঙ্কারি আমরা ভুলে যাব কি করে? কত মানুষ ওখানে মারা গিয়েছিলেন। তো এই দুর্নীতি কিন্তু
একজনের দুর্নীতি দিয়ে আরেকটা দুর্নীতিকে ঢাকা যায় না। দুর্নীতি দুর্নীতি, যদি যে অন্যায় করে থাকে তাহলে তাকে গলা উঁচু করে স্বীকারও করতে হবে যে হ্যাঁ এটা দুর্নীতি হয়েছে। না, আমাদেরটা দুর্নীতি নয়, ওদেরটা। আজকে যদি আমি মনে করি, আমি ব্যক্তিগতভাবে মনে করি কংগ্রেসের টাইমে যদি কোনো দুর্নীতি হয়ে থাকে, যে দুর্নীতি হোক, আমার অস্বীকার করতে কোনো মানে বিধানে আমি নিশ্চয়ই বলবো না যে না ওটা দুর্নীতি হয়নি। ওটা আমার রাজ্যে হয়েছে বলে, আমার সরকারের আমলে হয়েছে বলে ওটা দুর্নীতি নয়, বাকিটা দুর্নীতি। দুর্নীতি যেটা হয়েছে আজকে তৃণমূলের আমলে, যে শিক্ষা দুর্নীতি হয়েছে, যে শিক্ষা দুর্নীতি জেলে আজকে সারা শিক্ষা দপ্তরটা জেলে রয়েছে, সেটাকেও স্বীকার করতে কোনো দ্বিধা নেই যে না দুর্নীতি হয়েছে। আজকে ব্যাপক কেলেঙ্কারিকেও স্বীকার করতে কোনো দ্বিধা নেই যে না ওটা দুর্নীতি ছিল না, মধ্যপ্রদেশে জিতে গেছে বলে আর কোনো দুর্নীতি নয়, ওটা দুর্নীতি নয়, এটা কখনোই বলতে পারবো না। সেই জন্য দুর্নীতির, এই ভারতবর্ষের দুর্নীতি কিন্তু সারা বিশ্বের কাছে আমাদের ভারতবর্ষের মাথা নিচু করে দেয়। এটা ভাবার, আমার নিজের অনেক বিদেশে অনেক বন্ধু বান্ধব আছে, তাদের কাছে যখন শুনি তারা ভারতবর্ষ নিয়ে যখন কথা বলে, আলোচনা করে, তারা যখন বলে যে আজকে ভারতবর্ষে কি হচ্ছে চতুর্দিকে, কি পরিস্থিতি কোন জায়গায় এসে দাঁড়িয়েছে, শুনতে কষ্ট হয়, খারাপ লাগে যে না মানুষ এগুলো নিয়ে আলোচনা করছে, যে কোন ভারতবর্ষ, কোন পশ্চিমবঙ্গে আমরা আজকে বাস করছি, যে আজকে চতুর্দিকে এই দুর্নীতি। শিক্ষাক্ষেত্র, জাতির মেরুদণ্ড, দেশের মেরুদণ্ড হলো শিক্ষা স্বাস্থ্য, সেই শিক্ষা স্বাস্থ্য ক্ষেত্রে যদি দুর্নীতি হয়, এর থেকে সবচেয়ে বড় খবর এবার মুখ্যমন্ত্রীর লক্ষ্য শিল্প। একেবারে 2024 লোকসভা নির্বাচন পেরিয়ে গিয়েছে, ইতিমধ্যেই প্রশাসনিক বৈঠক সারছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বৃহস্পতিবার একেবারে শিল্পপতিদের সঙ্গে বৈঠক ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লক্ষ্মীবারে বণিক মহলের সঙ্গে বৈঠক মমতার। এই বিষয়ে বিস্তারিত জানবো, এই মুহূর্তে রয়েছে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি দেবযানী সরকার। দেবযানী, বিস্তারিত জানবো, ঠিক কি উঠে আসছে? বৈঠকে যেটা মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে এই লোকসভা নির্বাচন নিয়ে ব্যস্ত থাকার জন্য বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন, যেটা রাজ্য সরকারের তরফ থেকে প্রতিবার আয়োজন করা হয়, সেই বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন সেটা এবারে আয়োজন করা সম্ভব হচ্ছে না। সেটা 2025-এর শুরুতেই সেই বাণিজ্য সম্মেলনের আয়োজন করা হবে। তবে তার আগে 20 সেপ্টেম্বর থেকে 6 অক্টোবর পর্যন্ত বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে একটি শোকেস ওয়েস্ট বেঙ্গল নামে একটি প্রদর্শনীর আয়োজন করা হবে, যেখানে রাজ্যের হস্তশিল্প, টেক্সটাইল, খাবার সহ বিভিন্ন বাংলার যে আকর্ষণ আছে সেটাকে বিশ্বের সামনে তুলে ধরা হবে। আজকে শিল্পপতিদের মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় যে বার্তা দিয়ে থাকেন, আজকেও সেই বার্তা তিনি দিয়েছেন, যেটা তিনি বলেছেন যে বাংলার শিল্পায়নের জন্য কোনো কিছুই তাদের বাধা হবে না, রাজ্য সরকার সবসময় তাদের সঙ্গে রয়েছে, সমস্ত রকম সহযোগিতা করবে এবং 4 থেকে 5টি অর্থনৈতিক করিডোর করা হচ্ছে, দ্রুত খুব তাড়াতাড়ি করে ফেলা হবে যাতে শিল্পের পরিধি আরো ছড়িয়ে দেওয়া যায়। সে কারণে এই করিডোরগুলোর কাজ তাড়াতাড়ি শেষ করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। এবং যদি কেউ জমি চায় তাহলে রাজ্যের হাতে পর্যাপ্ত জমি রয়েছে, ল্যান্ড ব্যাংক প্রস্তুত রয়েছে, সেখান থেকে জমি তারা নিতে পারবে। তবে সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পকে, এবং সেই সঙ্গে মুখ্যমন্ত্রী আরো যে বার্তা দিয়েছে বণিক মহলকে, যে রাজ্য থেকে যে রপ্তানি হবে তার সমস্ত রকম পরিকাঠামোগত এবং যে পারিপার্শ্বিক যে সাহায্য রয়েছে এটা রাজ্য সরকার করতে প্রস্তুত। অঞ্জন, ধন্যবাদ জানি। এই মুহূর্তে ধন্যবাদ। আপাতত যে বিষয় উঠে আসছে, একেবারে ভোট মিটতেই শিল্পায়ন নিয়ে ফের তৎপর হয়েছেন মমতা। বেশ কিছু বছর ধরে শিল্পায়ন এবং রাজ্যে লগ্নি টানতে তৎপর তিনি। শিল্পমহলের প্রতিনিধিদের সঙ্গে বৃহস্পতিবার অর্থাৎ আজ নবান্নে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একাধিক বণিক সভার প্রতিনিধি এই বৈঠকে আসেন। নবান্ন সূত্রে খবর, শিল্পায়নকে গতিশীল করার বিষয় নিয়েই মূলত বৃহস্পতিবার এই বৈঠক হলো এবং আলোচনা হলো। এদিকে নজর থাকবে আমাদের। আপাতত আলোচনা পর্বে ফিরে আসবো। লিপিকা ম্যাম বলছিলেন একেবারে যে বিষয়গুলো উঠে আসছে, একেবারে নিট এক্সাম নিয়ে দহরম মহরম পরিস্থিতি সমস্ত দেশের রাজনীতিতে। আমি দীপিকা ম্যাডামকে সুযোগ দিয়েছিলাম, সরাসরি চলে যাব জয়দেব বাবুর কাছে। জয়দেব বাবু, আপনি হাসছিলেন এবং সব থেকে বড় যে বিষয়গুলো উঠে আসে, আজকে কাদা ছোড়াছুড়ির দিকে আমি সত্যি যেতে চাইছিলাম না, তার কারণ কাদা ছোড়াছুড়ি মূল বিষয় নয়। একেবারে যে ছেলেমেয়েগুলো আজ বসে রয়েছে রাস্তায়, তারা কিন্তু কোনো পলিটিক্যাল গ্রাউন্ডের লোক নয়, তারা সাধারণ ছাত্রছাত্রী এবং তাদের ভবিষ্যৎ রয়েছে এবং তাদের ভবিষ্যতের উপর ভিত্তি করে সমস্ত দেশের ভবিষ্যৎ অগ্রগামী হবে। জয়দেব বাবু। দেখুন, খুব সত্যি কথা, যে ছেলেগুলো আজকে সাফার করছে তারা প্রায় কেউই ভোটার নয়,
কিন্তু তাদের বাবা মায়েরা ভোটার, তারা ভোট দেয়, তারাই রাজ্যে সরকার কেন্দ্রের সরকার নির্বাচিত করে, অতএব তার প্রভাব তারই সন্তানের ওপর পড়বে। এটা যদি বাবা মায়েরা দিতে শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে জয়দেববাবু, বলুন। যে ছাত্রছাত্রীগুলো আজকে রাস্তায় বা যাদের ভবিষ্যৎ অন্ধকারে, তারা সত্যি কেউ ভোট দেয় না এবং রাজনীতির সঙ্গে তারা কেউ জড়িয়ে নেই, কিন্তু এই যে ছাত্রছাত্রী তাদের বাবা মায়েরা তো ভোট দেয়, তারা তো রাজ্য সরকার কেন্দ্র সরকার তারাই বেছে নেয়, কিন্তু সেই বাবা মা যখন সরকার বাছার সময় বিবেচনা না দেখায় তখন এই পরিণতিটাই হয়। যদি কেউ রামের নামে ভোট দেয় বা কেউ যদি অন্য কিছুর নামে ভোট দেয়, হিন্দু মুসলমানের নামে ভোট দেয়, তো এই জিনিস স্বাস্থ্যের নামে তো নিশ্চয়ই এদের বাবা মায়েরা ভোট দিলে আজকে এই জিনিস দেখতে হতো না। আপনি বলবেন কেন এত গুরুতর অভিযোগ করছি? আপনি বলুন, নিট পরীক্ষা দেয় প্রতি বছর ভারতবর্ষে 24 লক্ষ থেকে 25 লক্ষ ছেলে মেয়ে, ঠিক আছে? সিট কতগুলো? 1 লক্ষ। এবার এই 1 লক্ষ সিটের মধ্যে আমি মোটামুটি গড়পড়টা বলছি, 50,000 বেসরকারি সিট, 50,000 সরকারি সিট। এবার 50,000 বেসরকারি সিটে পড়তে গেলে খরচা কত? 50 লাখ থেকে 25 লাখেরও বেশি, 1 কোটিও হয়ে যেতে পারে। এবারে 50,000 সিটে 25 লক্ষ পরীক্ষার্থী যারা সরকারি কলেজে পড়ার জন্য আকুপাকু করছে। তো এখানেই তো ডিমান্ড আর সাপ্লাই এর যেখানে বৈপরীত্য তৈরি হয়, সেখানেই মজুতকরণ দুর্নীতির জন্ম। যদি আজকে ডিমান্ড অ্যান্ড সাপ্লাই এর মধ্যে আপনারা দেখেছেন কালোবাজারি কখন হয়? যখন ডিমান্ড বেড়ে যায় সাপ্লাই কমে যায়, তখনই কালোবাজারি হয়। আজকে নিটের সিট বলুন, চাকরির ক্ষেত্রে বলুন, সর্বত্রই এই কালোবাজারি কেন চলছে? কারণ ডিমান্ড এবং সাপ্লাই এর মধ্যে সরকার কোনো সহাবস্থান আনেনি। ভারতবর্ষে নিট পরীক্ষা দেবে 25 লাখ ছেলেপুলে, আর তাদের জন্য 50,000 সিট অ্যালটেড হবে কেন? কেন সেটা আজকে 3 লাখ 4 লাখ সিট অ্যালট করতে পারেনি গভর্নমেন্ট? এই ইস্যুতে কি ভোট হয়েছে 2024-এ? 2024-এ এই ইস্যুতে কি বাবা মায়েরা ভোট দিয়েছে যে আমাদের সবার ছেলেপুলে আইআইটিতে বা এমবিবিএস পড়তে চায়, ডাক্তারি পড়তে চায়, তো সেক্ষেত্রে যেখানে 25 লক্ষ পরীক্ষার্থী হয় সেখানে কেন মাত্র 50,000 সরকারি সিট থাকবে? এই সিটটা বাড়িয়ে যদি আজকে 1 লাখ 2 লাখ করা যেত তাহলে কিছুটা হলেও দুর্নীতি কমতো। কিন্তু কেন দুর্নীতি হয়েছে না? বেসরকারিতে পড়তে গেলে বাবা মাকে 25-30 লাখ 40 লাখ টাকা খরচা করতে হবে। মধ্যবিত্ত মানুষের হাতে অত টাকা নেই বা অনেকের হাতেই ওই পরিমাণ টাকা নেই। আরো একটি বড় খবর এসছে, চিকিৎসাধীন 10ম শ্রেণীর ছাত্রীর মৃত্যু, চিকিৎসার গাফিলতিতে অভিযোগ, ভাঙচুর হাসপাতালে। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে টাইটিল বাংলা পর্দায় এক্সক্লুসিভ সেই ছবি, দুর্গাপুরের ছবি। 10ম শ্রেণীর ছাত্রীর মৃত্যু, চিকিৎসার গাফিলতিতে অভিযোগ তুলে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভাঙচুর। জানা গেছে মৃতার নাম নিশা কুন্ডু। এই ঘটনাকে ঘিরে ধুন্ধুমার কাণ্ড দুর্গাপুর মহকুমা হাসপাতালে। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে টাইটিল বাংলার পর্দায়। এই বিষয়ে বিস্তারিত জানবো। এই মুহূর্তে রয়েছে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি আকাশ খান। আকাশ, সামগ্রিক বিষয়টা ঠিক কি? 10ম শ্রেণীর ছাত্রীর মৃত্যু হয়েছে এবং মৃত্যুকে ঘিরে ইতিমধ্যে তোলপাড়ের ছবি দেখতে পাচ্ছি আমরা টাইটিল বাংলা পর্দায়। কি উঠে আসছে? দেখো অঞ্জন, এই যে নিশা কুন্ডু 10ম শ্রেণীর ছাত্রী, তার পরিবারের যেটা অভিযোগ যে তাকে আজকে দুর্গাপুর মহকুমা হাসপাতাল সেখানে ভর্তি করা হয়েছিল, পেটে ব্যথার উপসর্গ নিয়ে তাকে ভর্তি করা হয়েছিল এবং বিকালে 4টে নাগাদ তাকে তার পরিবারের লোককে জানানো হয় যে আইসিইউতে তাকে স্থানান্তরিত করা হয়েছে এবং তার কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়েছে, এমনটাই পরিবারের লোক কিন্তু দাবি করছে। এবং এই ঘটনার পরপরেই কিন্তু পরিবারের লোক উত্তেজিত হয়ে ওঠে এবং হাসপাতাল চত্বরে তুমুল বিক্ষোভ দেখাতে শুরু করে এবং হাসপাতাল চত্বরে বিক্ষোভের জেরে কিন্তু অন্যান্য যে সমস্ত রোগী বা অন্যান্য যে সমস্ত হাসপাতালের পরিষেবা সেটা চালু রয়েছে, তবে অন্যান্য যে সমস্ত রোগীদের আত্মীয়রা তারা কিন্তু কিছুটা বিভ্রান্ত হয়ে পড়ে এবং ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে। ধন্যবাদ আকাশ। নজর রাখো একেবারে যে ছবি উঠে আসছে এই মুহূর্তে 10ম শ্রেণীর ছাত্রীর মৃত্যু, যে ছবি উঠে আসছে তা চক্ষু চলকগাছ করবার মতো। তার কারণ চিকিৎসার গাফিলতিতে। কেন বলছি, কেন এই শব্দটাকে এতটা এমফোসিস দিচ্ছি, এতটা জোর দিচ্ছি? চিকিৎসার গাফিলতি। আর আজকে আমাদের টপিক আলোচনা হচ্ছে নিট এক্সাম নিয়ে। আমি একেবারে সরাসরি যদিবাবু আপনার কাছে ছিলাম, আবারও আসবো আপনার কাছে, ডিবেট করার সুযোগ দেবো আপনাকে, কিন্তু আমি একেবারে অরিজিৎ বাবুর কাছে, ডক্টর কাবিউল বাবুর কাছে যাব। স্যার, একটা জিনিস একটু ভাবনা চিন্তা করা সত্যি অত্যন্ত প্রয়োজন। দেখুন, আমি এই মুহূর্তে ব্রেক করছি যে খবর,
চিকিৎসাধীন একেবারে চিকিৎসার গাফিলতিতে মৃত্যু। আমি যে কথাটা একেবারে শুরুতে বলেছিলাম, যদি চিকিৎসক জগৎকে বা আজকের দিনে দাঁড়িয়ে থেকে চিকিৎসা যারা আগামীর ভবিষ্যৎ তৈরি করবে তারা যদি সঠিক শিক্ষা না পায়, এবং তার থেকেও বড় কথা তারা যদি চিকিৎসা শুধুমাত্র টেকনিক্যালি নয় মেন্টালি তাদেরকে এটা ভাবতে হয় যে তারা ডাক্তার, তার কারণ ভগবানের পরেই তাদেরকে স্থান দেওয়া হয়, দ্বিতীয় স্থান দেওয়া হয়, এবং তারা যদি এইভাবে পরীক্ষার মধ্যে স্ক্যাম করে ভবিষ্যতে ডাক্তার হয়, তাহলে এই ঘটনার নজির আর কতবার আমাকে ব্রেক করতে হবে ট্রাইব টিভি বাংলায় আমি জানি না। স্যার আপনাকে। ডাক্তারি একটা মহৎ পেশা। আমি নিজে ডাক্তার হিসাবে কত পেশেন্টকে আমাকে নিয়ে লড়তে হয়েছে সেটা নিজস্ব ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে পারি। এখানে যে সর্ববৃহৎ ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা, সেখানে পাশ করে যারা ভর্তি হতে যাচ্ছে তার একটা কোয়ালিটি দেখা দরকার। জয়দেববাবু যেটা বলছিলেন যে সিট বাড়ালেই সমস্ত সুরাহা হয়ে যাবে, কি সরকারি কলেজে কি এই ইনফ্লেশনগুলো ঢুকবে না? যারা দুর্নীতি করে ঢুকছে অবশ্যই ঢুকবে। সিট বাড়ানোটাই একমাত্র নয়, এই যে ডাক্তারি শিক্ষা যারা পড়ে ভর্তি হলো তাদের শিক্ষাটাও ঠিকঠাক কন্টিনিউ করার জন্য ন্যাশনাল মেডিকেল কমিশন বলে একটা স্বশাসিত যে সংস্থা ছিল MCI, মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া, তাকে ভেঙে একটা ব্যুরোক্রেটিক ব্যবস্থা নিয়ে এলো বিজেপি সরকার। তাহলে শিক্ষাও কিন্তু যারা সঠিকভাবে পাস করে যারা যাচ্ছে তারাও কিন্তু সরকারি বা বেসরকারি যে কলেজগুলোতে, মেডিকেল কলেজগুলোতে সঠিক শিক্ষা পাচ্ছে না। টোটাল সিলেবাসটা খোলনলসে চেঞ্জ হয়ে গেছে। যারা MBBS পাস করে বেরোচ্ছে তারা কিন্তু স্বয়ংসম্পূর্ণ ডাক্তার নয়। আমি হলফ করে বলতে পারি এটা, তারা স্বয়ংসম্পূর্ণ ডাক্তার নয়। এই যে সিলেবাসের অবস্থার জন্য একেবারেই তাই। তাহলে যে টোটাল পড়াশোনা কিভাবে হবে? আজকে পড়াশোনা অনলাইন ভিত্তিক, ক্লাসরুম পড়াশোনা তুলে দিয়ে বলেছে গ্রুপ ডিসকাশন করে তোমরা পড়ে নাও। কম্পিটেন্সি বেসড মেডিকেল এডুকেশন, CBME, তার মানে গ্রুপ ডিসকাশন করে তারা নিজেদেরকে পড়াবে, পড়াশোনা হচ্ছে একেবারে। আমি তথ্য ভিত্তিক আপনি বলতে বলেছিলেন, আমি বলে দিলাম কম্পিটেন্সি বেসড মেডিকেল এডুকেশন, CBME, এটা ন্যাশনাল মেডিকেল কমিশন নিয়ে এসেছে। কেন নিয়ে এসেছে? যাতে বেশি বেশি করে বেসরকারি কলেজ খুলতে পারে, কোন রকম কোন পরিকাঠামো ছাড়াই মেডিকেল পড়াতে পারে, সেই জন্য। তাহলে নিট নিয়ে আসা 2013 সালে আগের সরকার নিট নিয়ে এসেছিল, কংগ্রেস সরকার নিট নিয়ে এসেছিল। সেই কংগ্রেস সরকারেরই যে জুতোতে পা গলিয়ে বিজেপি সরকার নিটটাকে কন্টিনিউ করলো। নিট আনার একটাই উদ্দেশ্য ছিল যে পার্সেন্টেজ নয়, পার্সেন্টাইল। আপনি দেখবেন অনেক জায়গাতে দেখবেন 30 পেয়েও নিটে এসে পাস করে। আগে যেটা আমরা জানতাম যে 50% এবং সংরক্ষিত তালিকার জন্য 45%। আমরা যারা MBBS পড়তে এসেছিলাম জয়েন্ট এন্ট্রান্স বলুন বা অল ইন্ডিয়া যেটা AIPMT ছিল, তাতে 50% এবং 45% পেতে হতো, নট পার্সেন্টাইল। যে আজকে স্ট্যাটিস্টিকের গোলক ধারাতে ফেলে দিয়ে 50% পেলেই তারা ভর্তি হতে পারবে, এখানে গোড়ায় গলদ। সেই জন্য নিট কেন নিয়ে আসা হয়েছে? আমি একটু আপনাকে ইন্টারাপ্ট করছি, এই পার্সেন্টেজ এবং পার্সেন্টাইলের মধ্যে এই পার্থক্যটা হওয়ার জন্য ঠিক কোন কোন জায়গায় সমস্যা হচ্ছে বলে আপনার মনে হয়? আমার বক্তব্য 720 50% কত হয়? 360। তাহলে 360 পেলে আগে এলিজিবল হতো, আগের নিয়মে। যখন পার্সেন্টাইল করে নেওয়া হলো, বৃহত্তম নাম্বার এবং ক্ষুদ্রতম নাম্বারের মাঝামাঝি একটা মিডিয়ান মোড, মানে স্ট্যাটিস্টিক্যাল একটা ডাইলেমার মধ্যে ঢুকিয়ে দিয়ে কেউ 30 পেলে, কেউ যদি নিটে 30 নাম্বার পায় বা 40 নাম্বার পায় বা 50 নাম্বার পায়, কোন বছরে কিরকম পাচ্ছে তার উপর ডিপেন্ড করে। দিস ইজ স্ট্যাটিস্টিক্যাল জাগলারি। এর মাধ্যমে সে কিন্তু 50% পেতে পারে বা 45% পেতে পারে। সেই পার্সেন্টাইল পেলে সে বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি হতে পারবে। আগের সরকার এবং এই মোদী সরকার, প্রত্যেক সরকারি UPA বলুন বা NDA বলুন, প্রত্যেকে মেডিকেল এডুকেশনকে নিয়ে খেলা করেছে। এই নিট আনার একটাই উদ্দেশ্য, বেসরকারি মেডিকেল কলেজগুলোকে খুলে সিংহদুয়ার খুলে দেওয়া। কারণ 2011 সালে একটা সুপ্রিম কোর্টের জাজমেন্ট ছিল, তাতে বলা হয়েছিল অভিন্ন প্রবেশিকা পরীক্ষায় পাস না করলে তারা মেডিকেলে ভর্তি হতে পারবে না। আজকে নিট এত বেশি বেশি করাপশন হচ্ছে কেন? একটা বিশেষ রাজ্য, বিশেষ করে রাজস্থান, বিহার, হরিয়ানা, পাঞ্জাব, এই বিভিন্ন জায়গাতে এবং বিশেষত রাজস্থানে যে কোচিং ইন্ডাস্ট্রিগুলো ফ্লারিশ করছে, বলতে বাধা নয়। পূর্বতন পার্লামেন্টের স্পিকার, তারও একটা বদান্যতা আছে সেই জায়গায়।
তাহলে এই জায়গায় দাঁড়িয়ে বিজেপি বলুন, কংগ্রেস বলুন, তৃণমূল বলুন, ইভেন সিপিএম বলুন, প্রত্যেকটা রাজনৈতিক দল করাপ্টেড এবং তারা করাপ্ট বলেই এই বিশেষ করে মেডিকেল এডুকেশনকে এরকম ভাবে নিম্নগামী করছে। আজকে যেখানে দেখা যাচ্ছে যে ধর্মেন্দ্র প্রধান বললেন যে সেরকম করাপশন হয়নি, আর পাটনাতে তো একটা এফআইআর হয়েছে, তার ঠিকঠাক ইনকোয়ারি করুক। এরকম আমার কাছে ভুরি ভুরি অভিযোগ আছে। আপনাকে আমি একটু ইন্টারাপ্ট করছি একেবারে এই বিষয় নিয়ে, আপনাকে বলার আবার সুযোগ দেবো। আমি চক্ষু চড়ক গাছ হয়ে গেছিলো। আমি যখন এই বিষয় নিয়ে পড়াশুনো করছি, একটা জিনিস দেখে আমি বড্ড অবাক হলাম। একজন ছাত্র এবং তার সঙ্গে সঙ্গে যিনি সদ্য ডাক্তার, তিনি যে মন্তব্য করেছেন তা অরিজিৎবাবুকেও ভাবাবে যে তারা কিন্তু কোনো পার্টির গ্রাউন্ডে কাজ করে না, তারা ছাত্র এবং তারা ডাক্তার। একেবারে আমাদের সঙ্গে ইতিমধ্যে ডাক্তারই বসে রয়েছেন। সম্মানের সঙ্গে বলছি, এরপরেও রাজনীতি হয় না, এরপরেও এটাকে রাজনীতির দিকে নিয়ে যাওয়া যায় না। অরিজিৎবাবু, এরপরেও আপনারা কাদা ছোড়াছুড়ি হয়তো করবেন, কিন্তু আগে বাইকটা শোনাই, তারপর আমি দেখবো আপনারা কি ডিফেন্ড করছেন। শোনাই, বাইকটা শুনুন। 35 लाख रुपए से लेकर 60 लाख रुपए लिए जाते हैं। बच्चे को बोला जाता है आप ओएमआर शीट खाली छोड़ के आइए। इसमें बच्चे ने 20 क्वेश्चन भरे, ओएमआर शीट जमा हो जाती है, एनटीए के ऑफिशियल के पास आंसर की होती है, वो पूरा इसको रोल अप करते हैं और ये ओरिजिनल जो है वो स्कैन होकर डॉक्यूमेंटेड जाती है और हम बाद में नहीं पकड़ सकते। अगर एनटीए इसमें इन्वॉल्व नहीं है तो ये फ्रॉडरी हो ही नहीं सकती। मैं हमारे देश के प्रधानमंत्री मोदी साहब, आप तीसरी बार प्रधानमंत्री गए, आपने कहा था ना खाऊंगा ना खाने दूंगा, आपने कहा था कि करप्शन नहीं होगा। अगर देश का युवा जो डॉक्टर बनना चाहता है, मैं भी एक डॉक्टर हूं, 24 लाख लोगों ने आपका एग्जाम दिया है, 12 लाख लोग क्वालिफाई हुए हैं। अगर 59 बच्चे 720 लेके आते हैं, जज्जर के एक सेंटर से अगर 6 बच्चे 7 बच्चे 720 ला रहे हैं, इसका मतलब आपके सिस्टम में फॉल्ट है। मैं ये नहीं कहता सरकार मिली हुई है, बट जो नेशनल टेस्टिंग एजेंसी है उसने घपला किया है और तुरंत जो है सीबीआई की हमारी डिमांड है, सीबीआई इसमें इंक्वायरी बैठे और हमारे बच्चों के लिए री एग्जाम होना चाहिए, री एग्जाम हो। आप मैडम, सुप्रीम कोर्ट ने सिर्फ 1500 बच्चों के लिए किया है, बाकी 12.5 लाख बच्चों का क्या है? मैं आपको गारंटी दे रहा हूं, आज तक एबीपी न्यूज, टाइम्स नाउ, टीवी 9। শুনলেন তো, বাইকটা নিশ্চয়ই শুনলেন সবাই। অরিজিৎবাবু, আপনাকেই বলার সুযোগ দেবো, বাইকটা সবাই শুনলেন তো? সবাই শুনেছেন তো? প্লিজ আপনাদের যারা 4 জন রয়েছেন আমাদের সঙ্গে, তারা প্রত্যেকে একবার বলে দিন যে হ্যাঁ, বাইকটা সবাই শুনতে পেয়েছে একসাথে। সবাই শুনতে পেয়েছেন? সবাই শুনেছেন? হ্যাঁ, বেশ। এবার যে প্রশ্নটা করব নিশ্চয়ই খুব মন দিয়ে শুনবেন। এতদিন ধরে রাজ্যে যখন শিক্ষা দুর্নীতি হয়েছে, এতদিন ধরে রাজ্যে যখন বিভিন্ন প্রান্তে শেখ শাহজাহান থেকে শুরু করে বিভিন্ন দুর্নীতি হয়েছে, তখন বারবার বলা হয়েছে মুখ্যমন্ত্রীর কাছে কোনো খবর ছিল না। আজকে নিটের ফাউন্ডার যারা, তাদের কাছে কোনো খবর ছিল না। এনটিএর ফাউন্ডার যারা, তাদের কাছে কোনো খবর ছিল না। 2017 সালে যেই সংস্থা এস্টাবলিশ হয়, 7 বছরে এই স্ক্যামগুলো হচ্ছে, আমি যদি ধরে নিই 1 বছরও হয়েছে, 2 বছরও হয়েছে, তাদের কাছে কোনো তথ্য ছিল না। অরিজিৎবাবু, আবারও বলছি, আমি পুরো আপনার উনি যে বক্তব্যটা এক্ষুনি রাখছিলেন, আমি শুনছি আপনার অডিওটাও শুনছিলাম। এবার ব্যাপারটা হচ্ছে যে আমি এখান থেকে দুটো কথা কিন্তু কোট করলাম, আমি আপনাকে আবার উনি একটা কথা এটাও বললেন যে আমরা সিবিআই তদন্ত চাই। আমি বলিনি, কথা শেষ করে আমরা সিবিআই তদন্ত চাই। সিবিআই এর উপর যে তারা ভরসা রাখছে, এটা প্রথম কথা। দ্বিতীয়ত, আমি আবার বলছি, উনি যে কথাটা বললেন যে हम ये नहीं कह रहे हैं कि सरकार मिला हुआ है पर एजेंसी का गलती है, আমরা বলছি, আমি এটাও বলছি, এটা আমি এক মানে দায়িত্ব নিয়ে বলছি, যদি গভর্নমেন্টেরও রাজনৈতিক দলেরও ভারতীয় জনতা পার্টির সরকারের গভর্নমেন্টেরও কোনো নেতা, আমি আবার বলছি, আপনি ভুল করছেন, ভারতীয় জনতা পার্টি না এনডিএ, ভারতীয় জনতা পার্টি না এনডিএ। দেখবেন আবার আপনাদের ওপর থেকে কিছু উল্টোপাল্টা না বলে দেয় আপনাকে। হ্যাঁ, আমি আবার বলছি, মোদির নেতৃত্বেই তো সরকারটা হয়েছে, এনডিএ সরকারটা। অন্তত এনডিএ বলুন, ভারতীয় জনতা পার্টি বলবেন না। মোদির নেতৃত্বে। আরে আপনি তো বলছেন যে এত ইলেকশনের আগে অবধি যে দুর্নীতিটা হয়েছে, তখন তো মোদি সরকারই ছিল, এখন না হয় এনডিএ সরকার হয়েছে, আপনার কথা মতো যদি ধরে। আমার কথা অনুসারে না, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বলছেন যে এনডিএ সরকার। আপনি যদি প্রত্যেক জায়গায় ক্রস করেন, তাহলে আমি আমার বক্তব্যটাই শেষ করতে পারবো। খারাপ লাগছে না খুব? আচ্ছা, হ্যাঁ বলুন। আপনি বলুন, অসুবিধা নেই। আপনি যদি বলেন, আপনি বলতে দেবেন না, সেটা দেখুন। না অরিজিৎবাবু, বলার সুযোগ দেওয়ার জন্যই তো আপনাকে এনেছি, কিন্তু সঠিক প্রশ্নগুলো আপনাকে করব না।
আপনি প্রশ্ন শুনতে এত কেন অস্বস্তি হচ্ছে আপনার? একদমই এটা আপনি ভুল করছেন। আপনার প্রশ্নের উত্তরটা আমি দিচ্ছি। আচ্ছা ঠিক প্লিজ বলুন। আমার কথাটা হচ্ছে আবার বলছি, এই সরকারের যদি কোনো রকম দায় থাকে, শুধু এজেন্সি নয়, আমি আবার বলছি, সরকারের যদি কোনো রকম দায় থাকে, ধর্মেন্দ্র প্রধানজি বারবার বলেছেন যেটা, যে এর জন্য যারাই দায়ী থাকবে তাদেরকে সিবিআই তদন্ত বা যে কোনো ভাবে তদন্ত করে খুঁজে বার করে অ্যারেস্ট করিয়ে তাদেরকে শাস্তি দেওয়া হবে। এটাতে কোনো, আর ভারতীয় জনতা পার্টি কেন, এনডিএ কেন, এটা তারা না চাইলেও সুপ্রিম কোর্ট শাস্তি দেবে। কোথাও ভারতীয় জনতা পার্টির কোনো নেতা বলেনি বা এনডিএর কোনো নেতা বলেনি সরকারের যে আমরা আমাদের কোনো নেতা কোনোদিনও দুর্নীতি করেনি বা এর সাথে দুর্নীতিতে যুক্ত থাকলেও আমরা সেটা মানবো না। চন্দ্রবাবু নাইডু কিসের সঙ্গে যুক্ত ছিলেন বুঝতে হবে। অরিজিৎ বাবু, সরি ফর ইন্টারাপশন, চন্দ্রবাবু নাইডু কিসের সঙ্গে যুক্ত ছিলেন? হেমন্ত সোরেন কিসের সাথে যুক্ত ছিলেন? আবারও একই কথা, আমি জানি না, একটা জিনিস আমি বুঝতে পারছি না, কাদা ছোড়াছুড়ি কেন করছে? আমি অবশ্যই সেটার উত্তর খুব ভালো দিতে পারি, সেটার উত্তর খুব ভালো দিতে পারবে জেএমএম যদি থাকতেন আমাদের সঙ্গে। অরিজিৎ বাবু, জেএমএম এর যদি কোনো সমর্থন থাকতেন অবশ্যই দিতে পারতেন। আমার প্রশ্ন সেখানে নয় অরিজিৎ বাবু। অরিজিৎ বাবু প্লিজ, অরিজিৎ বাবু, আপনার প্যানেলে যারা বসে মোদি গভর্নমেন্টের দিকে আঙুল তুলছে নিটকে কেন্দ্র করে, তাদেরও তো মানতে হবে যে ইউপি এর আন্ডারে যত রাজনৈতিক দল আছে তারা কি কি দুর্নীতি করে। বেশ, আমি লিপিকা ম্যামের কাছে আসবো। লিপিকা ম্যাম বলুন, লিপিকা ম্যাম বলুন। আবার বলছি, আমি এক সেকেন্ড আমি আবার বলছি, আপনি ইউপি গভর্নমেন্টের কথা বলছেন তাই আমি লিপিকা ম্যামকে সুযোগ দিচ্ছি। না ইউপি হ্যাঁ ইউপি গভর্নমেন্ট, আমি তো ইউপি গভর্নমেন্টের নই, আমি লিপিকা ম্যামকে তাই জন্য সুযোগ দিচ্ছিলাম। লিপিকা দি অত্যন্ত শ্রদ্ধেয় একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, উনি অবশ্যই ওর কথা বলবেন। আমার কথাটা হচ্ছে যে পরিষ্কার কথা, উনি একটা কথা বললেন যে বিজেপির জায়গায় দুর্নীতি হলে সেটা দুর্নীতি নয়। আমি সেটা একবারও বলছি না, আবার বলছি যদি ইউপিতেও কোনো দুর্নীতি হয়ে থাকে, যদি বিজেপি শাসিত কোনো রাজ্যে দুর্নীতি হয়ে থাকে, অবশ্যই ভারতীয় জনতা পার্টির রাজ্য সরকার এবং এনডিএ সরকার সেখানে উপযুক্ত ব্যবস্থা নেবে সেন্ট্রাল থেকে। সেখানে যদি বিজেপির কেউ যুক্ত হয়ে থাকে তাকে জেলের পেছনে যেতে হবে। কিন্তু ইউপি এর কোনো দলের সেই ক্ষমতা নেই বলার যে আমাদের রাজনৈতিক দলের কেউ যদি কোনো মানে দুর্নীতির সাথে যুক্ত থাকে তাদেরকে যদি জেলে পাঠানো হয় আমরা সমর্থন। বেশ, আমি লিপিকা ম্যাম থেকে উত্তর নেব। লিপিকা ম্যাম বলুন। তার জন্য তো হেমন্ত সোরেনকে এবং ইয়েকে কি বলে আপের কেজরিওয়ালজিকে আপনারা তো ঢুকিয়েছেন জেলে। আপনারা জেলে ঢোকাবার জন্য দৌড়ে দৌড়ে চিদম্বরমের বাড়িতে গিয়ে রাত্রিবেলা হানা দিয়েছিলেন, রাহুলজির বাড়ি ঘর কেড়ে নিয়েছিলেন, অনেক কিছু করেছেন। তাহলে আপনারা কি স্বীকার করে নিচ্ছেন যে এনডিএতে কোনো দুর্নীতি নেই, কোনো দুর্নীতি হয়নি? মানে তারা জেলে যাওয়ার জন্য, তারা শাস্তি পাওয়ার জন্য কেউ কোনো দুর্নীতি করেনি। এই যে আমরা এত কিছু শুনি, তার মানে কেউ কোনো মানে এনডিএ জোটে যতজন আছে তারা কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত নয়। এই মোদিজি বলেছিলেন, এই যে একটু আগে ছেলেটি বলল না খাউঙ্গা না খানে দুঙ্গা, তো খানে তো দিচ্ছে উনি, খাবার তো ব্যবস্থা করেছেন। তাহলে কি বলবেন যে কোন রকম কোনো অন্যায় নেই, যে যার জন্য কাউকে ধরা যাচ্ছে না, শুধু বেছে বেছে ইন্ডিয়া জোটের শরিকদেরই ধরতে হচ্ছে, বা ইন্ডিয়া জোটে যারা রয়েছে তাদেরই দুর্নীতি আপনারা খুঁজে পাচ্ছেন? আপনাদের গুলো কোথায়? আপনারা তাহলে স্বীকার করে নিন যে না, এনডিএ একদম ধোয়া তুলসী পাতা, এখানে কেউ এনডিএ জোটের যতগুলো শরিক আছে কেউ কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত নয়। স্বীকার করে নিন। স্বীকার যদি করতে পারেন, আপনি অন ক্যামেরা বসে যদি স্বীকার করতে পারেন তাহলে মেনে নেব। স্বীকার করে নিন অরিজিৎ বাবু যে আপনারা কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত নয়। তাহলে কেন ইডি সিবিআই নেই? কেন কেউ জেলে যায় না? কারোর বিরুদ্ধে কোনো তদন্ত হয় না? কি কারণে? বেশ লিপিকা ম্যাম, আপনার উত্তরটা অরিজিৎবাবু খুব ভালো দিতে পারবে। আমি অরিজিৎবাবুকে অবশ্যই বলার সুযোগ দেবো, কিন্তু তার আগে আমি একেবারে অরিজিৎবাবুর কথা প্রসঙ্গ একেবারে কোট আনকোট করে আমি সরাসরি চলে যাবো জয়দেববাবুর কাছে। জয়দেববাবু থেকেই আমি একেবারে চলে যাবো স্যারের কাছেও, কপিলবাবুর কাছেও যাবো। আমার জয়দেববাবু একটা জিনিস কোট আনকোট করলেন অরিজিৎবাবু, যে বাইকটা আমি শোনালাম তারপরেই তিনি বললেন যে সিবিআই এর ওপরও আস্থা রাখছেন, অর্থাৎ তিনি এটা প্রিটেন্ড করতে চাইলেন যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ওপরও আশ্বাস রয়েছে। কি বলবেন? ভারতবর্ষে প্রতি 1000 জনে একজন করে ডাক্তার।
অতএব 1000টা রোগীকে দেখার জন্য একজন করে ডাক্তারবাবু বললেন যে ডাক্তারের সংখ্যা বৃদ্ধি করলেই সমস্যার সমাধান হবে না। আমি বারবারই বলেছি সরকারি উদ্যোগে সরকারি কলেজে নিঃসন্দেহে ডাক্তারের সংখ্যা বৃদ্ধি করতে হবে। উন্নত দেশগুলিতে 10 জন প্রতি একজন করে ডাক্তার থাকে, সেই রকম পরিস্থিতিতে ভারতবর্ষকে নিয়ে যেতে গেলে ডাক্তারের আসন সংখ্যা 1 থেকে 4 লাখ পর্যন্ত বাড়াতে হবে। এবং সব থেকে বড় কথা, আজকে বামপন্থা প্রায় অপ্রাসঙ্গিক হয়ে গেছে, কিন্তু শিক্ষার বেসরকারীকরণের বিরুদ্ধে বোধহয় বামপন্থাই সব থেকে বেশি সোচ্চার। কিন্তু আজকের ভোটাররা সেই বামপন্থাকেই অপ্রাসঙ্গিক অপান্তেয় করে দিয়েছে। কারণ শিক্ষার বেসরকারীকরণের যে কি পরিণাম আর কি দুর্বিষহ তার এফেক্ট, সেটা হয়তো বাবা মায়েরা বোঝেনি, তাই বামপন্থাকে শিক্ষার বেসরকারীকরণকে মেনে নেয়নি। কিন্তু আজকে শিক্ষার বেসরকারীকরণের জন্যই আজকে এই দুর্নীতিগুলো হচ্ছে, এই দুর্নীতিগুলো হবার জায়গা পাচ্ছে। এবং এত বেশি সংখ্যক মেডিকেল কলেজ শুধু নয়, প্যারামেডিক্যাল, নার্সিং সমস্ত ক্ষেত্রটাকেই প্রাইভেটের হাতে তুলে দেওয়া হবে। সমস্ত সরকারি স্কুলগুলিকে বিক্রি করে দেওয়া হয়েছে। আসামে 700 স্কুল বিক্রি হয়ে গেছে। আগামী দিনে পরিকল্পনা চলছে পুরো শিক্ষা ব্যবস্থাটাকেই আদানি আম্বানির হাতে তুলে দেবে। তাকেই তো এবারে ভোট দিয়েছে মানুষ, তাকেই মানুষ ভোট দিয়েছে। অতএব এর পরিণাম তো তাদেরই ভুগতে হবে। যারা আবার 240টা আসন দিয়ে মোদী সরকারকে বেছে নিয়েছে, তাদের ছেলেপুলেদের ভুগতে হবে না? এটা কি করে হয়? আমি একেবারে অন্তিম লগ্নে চলে এসেছি। এবার আপনাদের 4 জনকে 1 মিনিট স্ট্যান্ড পয়েন্ট রাখার সুযোগ দেবো। আমি প্রথম সুযোগ দেবো ডক্টর কাবিউল বাবুকে। কাবিউল বাবু, সামগ্রিক বিষয়টা নিয়ে আপনার স্ট্যান্ড পয়েন্ট। 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড, বলুন। দেখুন, জয়দেববাবু যেটা বললেন যে সিট বাড়ানো নিয়ে, সরকারি সিট বাড়ানো নিয়ে আমার কোনো আপত্তি নেই। সরকারি সিট বাড়ানো উচিত। উপযুক্ত পরিকাঠামো, উপযুক্ত শিক্ষার মাধ্যমে সরকারি সিট বাড়াতে হবে। এই নিট বলুন বা এই সমস্ত বিষয়গুলো বেসরকারীকরণের সিংহদুয়ার খুলে দিচ্ছে। আমরা চাই যে নিট ইউজি নিয়ে যে বিষয়টা চলছে, তাতে ন্যাশনাল টেস্টিং এজেন্সি নামক বস্তুকে অবিলম্বে খারিজ করতে হবে এবং উপযুক্ত একটি বিশেষ পদ্ধতিতে পরীক্ষা নিতে হবে যাতে নিরপেক্ষ পরীক্ষা হয়। 3 নম্বর হচ্ছে অবিলম্বে দোষীদের শাস্তি দিতে হবে এবং জুডিশিয়াল ইনকোয়ারি এবং কোন নিরপেক্ষ সংস্থাকে দিয়ে ইনকোয়ারি করাতে হবে। সরকার এর মধ্যে অবশ্যই লিপ্ত হয়ে আছে বলে আমাদের সন্দেহ। কেন্দ্র সরকার এর বাইরে যেতে পারে না। যতই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী যাই বলুক না কেন, তারা কেউই ধোয়া তুলসী পাতা নয়। এবং তার সাথে সাথে আমরা এটা বলতে চাইছি, যতক্ষণ না পর্যন্ত তদন্ত নিষ্পত্তি হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কাউন্সিলিং ব্যবস্থা শুরু করা যাবে না। ভর্তি পরীক্ষা প্রক্রিয়া একবার শুরু হয়ে গেলে এই টোটাল ব্যবস্থাটা, এই টোটাল বিষয়টা ধামাচাপা পড়ে যাবে। বেশ, 1 মিনিট সময় শেষ। এবার সুযোগ দেবো অরিজিৎ বাবু। অরিজিৎ বাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড, বলুন। প্রথমেই আপনি যে প্রশ্নটি আমায় করেছিলেন, যার জন্য বিভিন্ন আপনার প্যানেলিস্ট এর মধ্যে কেউ একটু হেসে উঠেছিল, সুতরাং তারাও সেই প্রশ্নের উত্তরটা দিতে পারেননি। আশা করি তারাও জানতেন না উত্তর। আমি শুধু এই কথাটাই বলবো, আবার বলছি লিপিকা দিকে, যে লিপিকা দি, আপনি যেটা বললেন যে অরিজিৎ তুমি স্বীকার করে নাও যে তোমার দল কোনো দুর্নীতি করেনি। আমি কখনোই বলবো না যে এনডিএ বা ভারতীয় জনতা পার্টির সরকার যেখানে যেখানে আছে সেখানে কোনোদিনও কোনো দুর্নীতি হয়নি 1%। আমি কখনোই বলবো না, কারণ একটা গভর্নমেন্ট চালাতে গেলে ইউপিএ হোক বা এনডিএ দুর্নীতি হবে, কিন্তু সরকার কতটা সদর্থক ভূমিকা নেবে দুর্নীতির বিরুদ্ধে, সেটা হচ্ছে ম্যাটার। এবং আপনারা যে ভিডিওটা দেখালেন, সেটাতেও ছেলেটি দাবি করছে যে আমরা সিবিআই তদন্ত চাই। আমরাও বলছি সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে আমরা সিবিআই তদন্ত চাই এবং আমরা চাই যে এই যে দুর্নীতিটা হয়েছে সেটা এই নিট কেলেঙ্কারির মধ্যে যদি যে কেউ যুক্ত থাকে, যদি গভর্নমেন্টের কোনো অফিসারও যুক্ত থাকে বা এই তদন্তকারী সংস্থা যদি এটা নিরপেক্ষভাবে খুঁজে বার করে যে কাউকে দোষী হোক, আজকে আমরা চাই তাদের জেল হোক, আমরা চাই তাদের জেল হোক। এবং একইভাবে নিরপেক্ষভাবে শুধু নিট নয়, গোটা ভারতবর্ষের যে যে জায়গায় দুর্নীতি হয়েছে, যে যে রাজনৈতিক দল যুক্ত, তারাও যেন শাস্তি পায়। বেশ, আপনার 1 মিনিট সময় শেষ। এবার সরাসরি চলে যাবো লিপিকা ম্যাডামের কাছে। ম্যাম, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড, বলুন। না, আমরা একটা জিনিস মানি যে ভারতবর্ষ না, বিশ্বে যদি সুপার পাওয়ার যদি আমরা ঈশ্বরকে ধরে থাকি, তাহলে তারপরে যদি ক্ষমতাবান কেউ থাকে, সে হলো ডাক্তার। সেই ডাক্তারি পরীক্ষায়, ডাক্তারের উপর এত মানুষ নির্ভরশীল, সেই ডাক্তারি পরীক্ষায় যদি এটা হয়, তাহলে এর থেকে দুঃখের বিষয় আর কিছু নেই। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, যে এই প্রবণতা যতদিন ভারতবর্ষ থাকবে, যে কর্পোরেটের হাতে সমস্ত কিছু তুলে দেওয়া, বিশেষ কিছু শিল্পপতির হাতে সমস্ত কিছুকে তুলে দেওয়া, সেটা আজকে নিট পরীক্ষা হোক আর যে কোনো পরীক্ষা হোক, মানে
বেসরকারীকরণ, শিক্ষার যেটা বেসরকারীকরণের কথা হচ্ছে, এই বেসরকারীকরণ যদি সমস্ত কিছু, শিক্ষা নয়, সমস্ত শিক্ষা, স্বাস্থ্য সবকিছুকে বেসরকারির হাতে তুলে দেওয়া, এই যদি প্রবণতা থাকে, এই প্রবণতা মারাত্মক প্রবণতা। ভারতবর্ষে যা কংগ্রেস তৈরি করে গিয়েছিল সেই সমস্ত সরকারি সংস্থাগুলোকে বিক্রি করে এই যে শিক্ষার বেসরকারীকরণ করা হচ্ছে, এটা একেবারেই ভালো হচ্ছে না এবং ভালো হতে পারে না। আপনার সময় শেষ, আমি একেবারে অন্তিম লগ্নের দিকে যাচ্ছি। জয়দেব বাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড, বলুন। নার্সিং, প্যারামেডিক, মেডিক, ইঞ্জিনিয়ারিং, পুরো শিক্ষা ব্যবস্থাটাকে যেভাবে বেসরকারীকরণ করে দেওয়ার পক্ষে যারা সওয়াল করেছিল, মানুষ তাদেরই হাত উপর করে ভোট দিয়েছে 242। যারা শিক্ষার বেসরকারীকরণকে রুখে দেবার কথা বলেছিল, শিক্ষায় বেসরকারীকরণ বন্ধের কথা বলেছিল, মানুষ তাদের ভোট দেয়নি, তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। অতএব আগামী দিনে শিক্ষার বেসরকারীকরণের যে এক অভিশাপ নেমে আসবে সমাজের প্রতিটা স্তরে, মধ্যবিত্ত থেকে নিম্ন মধ্যবিত্ত থেকে প্রান্তিক মানুষের কাছে, তার অভিশাপের ফল ভোগ করতে হবে এই সমাজের প্রত্যেকটা মানুষকে। কারণ তাদের ভোটেই সমাজে শিক্ষার বেসরকারীকরণকে স্বীকৃতি দিয়ে সরকারের গদিতে আসীন করানো হয়েছে এবং বেসরকারীকরণ শিক্ষার ক্ষেত্রে যে আর আশীর্বাদ নয় অভিশাপ, যারা বলেছিল তাদেরকে আজকে শূন্যে পরিণত করেছে। অতএব এর ফল জনগণকে ভুগতে হবে, আরো বেশি করে ভুগতে হবে। বেশ, আপনাদের 4 জনকে অশেষ ধন্যবাদ ট্যাক্সি বাংলায় আসবার জন্য, এক কথা অঞ্জনের শোতে যোগদান করা। যে কথা বলে আজকে এই স্পেশাল শো শেষ করব, একেবারে যখন অন্তিম লগ্নে চলে আসছি তখন যে কথাটা না বললেই নয়, বলা যেতে পারে নিট এক্সাম নিয়ে দহরম মহরম তো চলছে, কিন্তু একটা জিনিস ভেবে দেখুন তো, যারা আগামী ডাক্তার তাদের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে? কেন এই শুধুমাত্র 1563 জনের জন্য এই রি এক্সামিনেশন হবে? বাকি আরও তো অনেক থাকতে পারে তদন্ত সাপেক্ষ, কিন্তু প্রশ্ন হচ্ছে তাদের কি হবে? এই যাবতীয় বিষয় নিয়ে অ্যানালিসিস পর্ব আগামী দিনেও হবে। ট্রাইব টিভি বাংলা বারবার এই খবর তুলবে, যতক্ষণ না পর্যন্ত সুরাহা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত ট্রাইব টিভি বাংলার নিট পরীক্ষার্থীদের সঙ্গে রয়েছে। আর এক কথায় অঞ্জন, দেখার জন্য ঠিক সন্ধ্যে 7টায় নজর রাখুন ট্রাইব টিভি বাংলার পর্দায়। নমস্কার।